আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। নিচু স্বরে কথাটা বলে কিছু একটা ভাবতে লাগলো সারফরাজ। হঠাৎ এর মধ্যে তার ফোনটা বেজে উঠল। ডাক্তার সাবিনার ফোন। এত কিছুর মধ্যে হাসপাতালের কথা এক প্রকার ভুলেই গেছিল সে। ফোন রিসিভ করে নিল। ডাক্তার শাহাদাত? জি বলুন। কি ব্যাপার বলুন তো? কোনো কথাবার্তা ছাড়াই আপনি হুট করে হাসপাতালে আসা বন্ধ করে দেন, কারণ কি? সরি ম্যাম, আমি একটু অসুস্থ, পরশুদিন থেকে হাসপাতালে যাব। ডাক্তার সাবিনা এবার একটু শান্ত হলেন। ডাক্তার শাহাদাতের কণ্ঠস্বর শুনেই তাকে অসুস্থ মনে হচ্ছে। অতঃপর মৃদুস্বরে শুধালো, সব ঠিক আছে ডাক্তার শাহাদাত? জি সব ঠিক আছে। হাসপাতালে আজ পুলিশ এসেছে, আপনার সম্পর্কে অনেক কথাই জিজ্ঞেস করলো আমাকে। ওহ বললেন? আপনাকে অনেকটাই শান্ত মনে হচ্ছে। পুলিশের কথা শুনে আপনি একটুও ঘাবড়ে যাননি দেখছি। ঘাবড়ানো তো কিছু নেই, আমি তো কিছু করিনি, তারা তাদের কাজ করছে, আমি আমার। ভেরি গুড ডাক্তার শাহাদাত, আই এম ইমপ্রেস। যাই হোক, আপনার বউকে বললেন আপনার যত্ন বেশি নিতে, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। রাখি। সারফরাজ জবাব দিল না, ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। ডাক্তার সাবিনা ফোন কেটে দিল। তাদের চোখে মুখে এবার চিন্তার দাগ ফুটে উঠল। পুলিশ হঠাৎ হাসপাতালে গেল কি কারণে? কি ঘটছে তার চারপাশে? সারফরাজ আর ভাবতে পারছে না। তার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল। বুকের ব্যথাটা আবারও জাগান দিচ্ছে। অনেকে ভীষণ মনে হচ্ছে। কে জানে কেমন আছে ও? ফরহাদ তার দিকে আশ্চর্যজনক দৃষ্টিতে তাকিয়ে রইল। শুধালো, পরশুদিন থেকে তুই হসপিটালে যাবি? সিরিয়াসলি ফারাজ? কিরে, তোর কি আবার শরীর খারাপ লাগছে দেখি? আমি ঠিক আছি ফরহাদ, তুই বাসায় ফিরে যা, আমি একাই ঢাকায় ফিরবো। কেন? আমি তো... প্লিজ ফরহাদ, বললাম তো আমি পারবো, আমায় একা থাকতে দে। ফরহাদ দাঁড়িয়ে রইল। সারফরাজ একা একাই ধীর পায়ে এগিয়ে যাচ্ছে। অর্নিলা নিখোঁজ হয়েছে 24 ঘন্টার বেশি সময় পার হয়ে গেছে। এখন অবধি তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অথচ অর্নিলার মনে হচ্ছে সে এখনো আটকা পড়ে আছে, জনম পেরিয়ে গেছে। একটা খাবারের দানা পড়েনি পেটের মধ্যে। পানির তৃষ্ণায় না সে মারা যায়। চোখ বুজে যাচ্ছে, মেলে রাখা কষ্টসাধ্য। এতক্ষণ তাও যা ছোটাছুটি করছিল সেই শক্তি এখন ফুরিয়ে গেছে। কোনো মতে যেন দম খুলে নিঃশ্বাস নিচ্ছে সে। মাথার উপর লাল রঙের একটা বাতি জ্বলছে। এখন রাত না দিন সেটার খবরও তার কাছে নেই। হঠাৎ দরজা খোলার শব্দে সামনে চেয়ে ফিরল। ঝাপসা ঝাপসা চোখে দেখল একজন ভিতরে আসছে। আবারও দরজা বন্ধের শব্দ। কিছু একটা ছুঁড়ে মারল মেঝেতে। অর্নিলা ঠিক করে চেয়ে দেখার চেষ্টা করলো। ভাত শুকনো ঢোক গিলল সে। খাবার দেখে পাগল হবার উপদ্রব। পাগলের মতো একবার এদিক চাইছে, একবার ওদিক। লোকটা তার চারিদিকে ঘুরে বাঁধন খুলে দিল। কর্কশ গলায় বলে উঠল, ভাত দিছি, খাইয়ালো। অর্নিলা কাঁপতে লাগলো ভয়েতে। সংকোচে মেঝেতে এসে বসলো। চঞ্চল দৃষ্টি দুটো এদিক ওদিক তার বারবার ছোটাছুটি করছে। সে হামলে পড়ল ভাতের উপর। গপ গপ করে ভাত খেতে লাগলো। খেতে গিয়ে গলায় আটকে গেল। লোকটা পানির গ্লাস রাখতেই অর্নিলা কেড়ে নিল। বিশ্রী শব্দে হাসতে লাগলো। হাসিতে পুরো ঘর কেঁপে উঠেছে। কিন্তু এই ভাত পেটে গিয়ে আর সইল না। 3 দিনের পচা ভাত থেকে অর্নিলা হামলে পড়েছিল, খেয়াল করেনি। যখন দেখলো আর তর্স হয় না, গড়গড়িয়ে বমি করতে লাগলো। ওই লোকটা যেন হাসতে হাসতে পেট ফেটে উপক্রম। একজন ভাত খেতে না পেয়ে বমি করে মরছে, এতে তার কিছু যায় আসে না। চোখের জল গড়িয়ে পড়ছে চিবুক বেয়ে। আজ অবধি কখনো ভাতের জন্য কষ্ট করেনি সে। এই কষ্টের ভয়াবহতা তার জানা নেই। রেগে গিয়ে লোকটার কলা চেপে ধরল অর্নিলা। দুজনের মধ্যে হাতাহাতি শুরু, কিন্তু দুর্বল শরীরে আর কত দূর। চিৎকার চেঁচামেচিতে আরেক লোক এসে হাজির হলো। দুহাতে টেনে ধরে অর্নিলাকে সরিয়ে আনলো। অর্নিলাও দমে নেই। ইচ্ছে মতো খামচে দিল লোকটার মুখ জুড়ে। হিংস্র পশুর মতো হয়ে উঠল লোকটা। রেগে এগিয়ে আসলো অর্নিলার দিকে। সজোরে এক চোর পড়তেই অর্নিলা মাটিতে লুটিয়ে পড়ল। লাথি মারতে যাচ্ছিল, অমনি ঘরের মধ্যে ওস্তাদের প্রবেশ। কিরে, তোরা কি করস? ওস্তাদ, দেখেন না মাই অনেক জ্বালাইতেছে। দেখেন ওস্তাদ, আমার মুখে খামসি মায়েরা হারামজাদি কি করছে? ওরে তো... ওই থাম। কনকে ওস্তাদ? আমি এখনো কই ওরে মাইরা বস্তায় ভইরা খালে ফালাইয়া দিয়া আহি। কইছি না চুপ করতে? ওরে আবারও বাইন্দা রাখ, খাওয়া দাওয়া সব বন্ধ।
পানিও দিবি না ওরে, বুঝছস? দেহি শালির দেমাক কতক্ষণ থায়। কিরে কি কইলাম? শাসিয়ে উঠে কাদের। গনি আর নুরু ধরে উঠিয়ে অর্নিলাকে আবারও চেয়ারে বেঁধে। রাগে কাঁপছে অর্নিলা, ফুফিয়ে কেঁদে উঠল সে। ফারাজ ভাইয়ের মুখটা বারবার ভেসে উঠছে তার সামনে। কোথায় তিনি? সরফরাজ শহরে এসে পৌঁছালো সকাল 7টার দিকে। 8টার দিকে সে তার এলাকায় হাজির। হাঁটতে হাঁটতে পুরো এলাকা ঘুরে দেখছে, অঙ্ক কষার চেষ্টা করছে। এই সময় 2-1 মুরব্বীর সাথে দেখা হলো, কথাবার্তা হলো খানিকটা। সরফরাজের জীবনের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ছিল তাকে দেখতে অনেকটা ইনোসেন্ট মনে হতো। এর সুযোগ সে কয়েকবার নিয়েছে। সবাই তাকে ভালো ছেলে ভাবার সুবাদে খাতির জমাতে সময় নেয়নি, কিন্তু এসব সে এভাবেই করছে না। কারণ আছে, তাকে খোঁজ নিতে হবে, যেভাবেই হোক অনির খোঁজ নিতে হবে, যতটুকু পাওয়া সম্ভব। এতে এলাকার মোড়ে একটা চায়ের দোকানের দেখা মিলল। তাদের এলাকায় চায়ের দোকানের কমতি। সেখানে বসে পরপর 2 কাপ গরম গরম চা খেলো। টানা 2 দিন পর তার পেটে কিছু তো পড়ল। খেয়াল হলো সবে এই প্রথম বাড়ি গিয়ে না খেয়ে ফেরত এসেছে। মায়ের কথা দারুণ মনে পড়ছে। আরাফাতকে কল করে মায়ের কথা জেনে নিল। এখন খানিকটা সুস্থ আছে, বাবার সাথে আছে। মায়ের খবর জানার পরপরই ফারাজ ফোন কেটে দিল। সবাই তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছে। এই সান্ত্বনা তার চায় না। চাওয়ালা মামার সাথে খানিকক্ষণ কথা হলো, তবে লাভ হলো না কোনো। তিনি নাকি কাউকেই দেখেনি। আশ্চর্য, অত গভীর রাতও ছিল না। এমন সন্ধ্যাবেলা একটা মেয়েকে কেউ তুলে নিয়ে চলে গেল, অথচ কারো চোখেই পড়ল না। ধীরে ধীরে হেঁটে সামনের দিকে আগাচ্ছে। আশেপাশের ভবনগুলোতে দেখছে। এখানকার কিছু কিছু বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো, কোনোভাবে জোগাড় করা যেত। শূন্য অপলক দৃষ্টিতে চেয়ে থেকে ভাবতে লাগলো সরফরাজ। পরক্ষণেই মনে পড়ল বাবার কথা। বাবা বলেছে তিনি ব্যাপারটা দেখছে। এত তুচ্ছ বিষয়টা নিশ্চয়ই তার নজর এড়ায়নি। হাতঘড়ির দিকে চেয়ে দেখলো 10টা বাজতে চলল। এতখানি সময় পেরিয়ে গেল অনিকে ছাড়া। ফোনের স্ক্রিনে অনির হাস্যোজ্জ্বল মুখখানি দেখে চোখে অশ্রু জমে উঠল সরফরাজের। চশমা খুলে রেখে হাতার জামা দিয়ে চোখ মুছে ফেলল। অতঃপর চশমাটা পরে দ্রুত গতিতে হাঁটতে লাগলো সে। ফ্ল্যাটের সামনে এসে দাঁড়াতেই দেখল কমিশনার সালাউদ্দিন সাহেব দরজার সামনে দাঁড়িয়ে। শুধু তাই নয়, তার সাথে আরও একজন আছে বইকি। সরফরাজের চোখে মুখে ভাবান্তর নেই। ভাবটা এমন যেন এটা হবারই ছিল। সালাউদ্দিন সাহেব দাঁত কেলিয়ে হেসে বললেন, আরে ফারাজ সাহেব যে, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। আসুন, এই তো বেরিয়ে যেতাম। নিরুত্তর ফারাজ এসে ঘরের দরজা খুলল। সালাউদ্দিন সাহেব বলতে লাগলেন, দরজায় তালা দেওয়া দেখে ভাবলাম বোধহয় বউকে নিয়ে ঘুরতে গেছেন। তা আপনি একা নাকি? মিসেস অনিলা কোথায়? সরফরাজ দরজা ধরে দাঁড়িয়ে শান্ত স্বরে বলে উঠল, ভেতরে আসবেন? নিশ্চয়ই। দুজনেই ঘরে ঢুকলেন। চারদিক পরখ করলেন পুলিশি চোখে। হা, পুলিশের চোখে ফাঁকি দেওয়া এত সহজ না। সরফরাজ নিশ্চুপ হয়ে এসে বসলো সোফাতে। তারা দুজনেও এসে বসলো। তা মিসেস অনিলার কথা কিন্তু এখনো বললেন না। আপনার মুখটা এমন করে কেন রেখেছেন? মনে হচ্ছে বউ ঝগড়া করে চলে গেছে। সেটা হলেও আপনি অবাক হবেন বলে মনে হচ্ছে না। কি বলছেন মিস্টার ফারাজ সাহেব? সরফরাজ চোখে চশমা খুলে সামনের টেবিলে রাখলো। শান্ত দৃষ্টিতে ফিরে তাকালো, অথচ তার চোখ দেখে মনে হচ্ছে রক্ত ঝরে পড়ছে। শান্ত কণ্ঠে বলে উঠল, সালাউদ্দিন সাহেব, আমার বউ আমার সাথে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছে। ঝগড়ার সূত্রপাত আপনি জানেন, কিংবা বলা যায় সূত্রপাত আপনি করিয়েছেন। এখন আপনি বলুন কি জানতে এসেছেন। সালাউদ্দিন সাহেব অবাক হলেন না। তার মুখের হাসি এখনো নিমিষ হয়নি, অথচ পাশের লোকের মুখ কালো হয়ে গেছে ইতিমধ্যে। এভাবে পুলিশের সাথে কথা বলছে, মনে হচ্ছে তাকে যেন নীরবে শাসিয়ে দিচ্ছে। সালাউদ্দিন সাহেব মৃদুস্বরে বললেন, খুব বেশি না, শুধু 2টো মাত্র কথা জানতে এসেছি। বলুন। যেদিন নিয়াজের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন নিয়াজ আপনাদের বাসায় এসেছিল। আপনি তা জানতেন? না, আপনার মুখেই শুনলাম। তবুও অবাক হলেন না? অবাক হবার প্রশ্ন আসছে না। সে আমার আত্মীয়, আসতেই পারে। তারপরে তবে একবার নিয়াজকে তার বাড়িতে আপনি শাসিয়ে এসেছিলেন। শুনলাম মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন। দিয়েছিলাম, তবে মেরে তো আর ফেলেনি। পাশে থাকা লোকটা হকচকিয়ে গেল। সালাউদ্দিন সাহেবের ঠোঁটে বাঁকা হাসি। সরফরাজ উঠে দাঁড়িয়ে বলল, আপনার প্রশ্ন শেষ হয়েছে, আপনি এবার আসতে পারেন। সালাউদ্দিন সাহেব হেসে উঠে দাঁড়ালেন, বললেন, বুঝলেন ফারাজ সাহেব, আপনিও জানেন আমিও জানি, কিন্তু কোনো প্রমাণ নেই, তাই আপনাকে ধরতে পারছি না। লুকোচুরি খেলাটা ভালোই জমছে। বেশ, তো প্রমাণ খুঁজতে থাকুন। এবার আসুন। লাস্ট প্রশ্ন, অনিলা ম্যাম কবে আসবেন? ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, তবুও বলছি তার রাগ কমে গেলে সে নিশ্চিত ফিরে আসবে। ঝর্ণার নিচে দাঁড়িয়ে এক নাগারে ভিজে যাচ্ছে সরফরাজ। মাথা ঠান্ডা করার চেষ্টা করছে, মনোযোগ দিয়ে ভাবছে।
সেদিনকার কোনো কথা বাদ পড়ছে না তো? কিছু হয়তো সে গুলিয়ে ফেলেছিল। কি হতে পারে? অনেক কোথা থেকে হারিয়ে গেল। এখান থেকেই নাকি দূরে কোথাও। চিন্তা করতে লাগলো। প্রথম অনির ফোন অন ছিল। সে কল করছিল, ফোন যাচ্ছিল। হঠাৎ করে ফোনটা বন্ধ হয়ে গেল। তাহলে কি তখনই? রেগে গিয়ে দেয়ালে সজোরে ঘুষি মারল ফারাজ, কিন্তু কোনো লাভ নেই এসবের। তবুও যেন রাগ কমছে না। হঠাৎ মনে হলো কলিং বেল বাজছে। এখন আবার কে এলো? দরজা খুলে দাঁড়িয়ে খানিকটা হতভম্ব হয়ে গেল সে। ডাক্তার সাবিনা। বুড়ুকুসকে তাকালো। ডাক্তার সাবিনা একগাল হেসে বললেন, কি মিস্টার হ্যান্ডসাম, কেমন আছেন? আপনি? ভাবলাম আপনি অসুস্থ, একটু দেখে যাই। এর মধ্যে শুনলাম আপনার বউ নাকি ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে। একটা হেল্পিং হ্যান্ড তো দরকার, তাই চলে এলাম। কি দাঁড় করিয়ে রাখবেন নাকি ঘরের সামনে? সারফরাজ শব্দ করে নিঃশ্বাস ফেলল। দরজা সরে দাঁড়ালো। দেয়ালগুলির দিকে তাকিয়ে দেখলো রাত 8টা বাজে। এত রাতে এই মহিলা তার বাড়িতে? কি চাই সে আসলে? স্থির দৃষ্টিতে পরখ করতে লাগলো সে। ডাক্তার সাবিনা ইয়াসমিন ভেতরে প্রবেশ করলেন। বেশভূষায় সবসময়ের মতোই। আজ তার পরনে বেগুনি রঙের শাড়ি, পরিপাটি সাজ। সারফরাজ মৃদুস্বরের সুধায়, হাসপাতাল থেকে এলেন? হ্যাঁ, সেখান দিয়েই। সারফরাজ মুখ ঘুরিয়ে ফেলল। ঢাহা মিথ্যে কথা। সেই মাত্র বাসা থেকে এসেছে তৈরি হয়ে। ব্যাপারটা ধরতে সময় লাগলো না। ডাইনিং টেবিল থেকে গ্লাসে পানি ঢেলে সামনে এসে রাখল সে। ডাক্তার সাবিনা পানির গ্লাস তুলে নিয়ে আর চোখে ফিরলেন, বললেন, শাওয়ার নিচ্ছিলেন নাকি? সারফরাজের বোধ হলো সদ্য গোসল করে সে এসেছে। তার চুলগুলো এখনো ভিজে। সরাসরি ফিরে তাকালো ডাক্তার সাবিনার চোখের দিকে। তাকেই তো দেখছে। বলিষ্ঠ দেহ, সুদর্শন পুরুষ তার সামনে দাঁড়িয়ে। পরনে অগোছালো একটা টি শার্ট, ইস্ত্রি করা হয়নি। সাথে কি বিচ্ছিরি রঙের একটা ট্রাউজার পরা। তবুও তাকে যেন বিশ্বের সবচেয়ে সৌন্দর্য পুরুষ বলেই মনে হচ্ছে। হালকা কেসে উঠলেন ডাক্তার সাবিনা। তা আপনার বউ কি এমনই নাকি? না মানে অসুস্থ বর ফেলে চলে গেল যে? এগুলো আমার পার্সোনাল বিষয় ম্যাম। হ্যাঁ শিওর। আমি আপনাকে অস্বস্তিতে ফেলবো না। তা ডিনার না করে থাকলে চলুন একসাথে কোথাও। দরকার নেই, আমি এখানেই ঠিক আছি। আচ্ছা, তা আমার ডিনারের জন্য সাধবেন না? নির্মল নয়নে সারফরাজকে দেখে যাচ্ছে। এখানে তার আসার কারণ তার কাছে পরিষ্কার। সারফরাজ ফোন হাতে তুলে নিয়ে বলল, বসুন, আমি খাবার অর্ডার করছি। সাবিনা আচমকা দাঁড়িয়ে গেলেন, বললেন, না, আপনি দেখছি সিরিয়াসলি নিয়ে নিলেন। তাহলে আপনি ডিনার করতে আসেননি? না, আমি তো আপনাকে দেখতে এসেছিলাম। দেখা হয়েছে? আচমকা হেসে উঠলেন, পা বাড়িয়ে বললেন, মনে হচ্ছে আমায় তাড়াতে চাইছেন। কি চলছে আপনার মনে ডাক্তার শেহদাদ? সারফরাজ নিরুত্তর, জবাব দিচ্ছে না। ডাক্তার সাবিনা ইয়াসমিন তার সামনেই দাঁড়ানো। ফারাজ নির্লিপ্ত নয়নে তাকে দেখছে। চুল থেকে পানি টপ টপ করে ঘাড় বেয়ে নামছে। ডাক্তার সাবিনা তার হাত বাড়িয়ে চুলগুলো স্পর্শ করতে চাইলেন। সারফরাজ তার হাতটা আচমকা ধরে বলল, থামুন ম্যাম। শিউরে উঠলেন ডাক্তার সাবিনা। আচমকা সারফরাজের স্পর্শ পেয়ে হতভম্ব তিনি। হতবুদ্ধির মতো চেয়ে রইলেন। সারফরাজ হাতটা সরিয়ে বললেন, আপনি যা চাইছেন তা কখনো সম্ভব না। সম্ভব না হলে আমার হাত ছুঁয়ে দেখলেন কোন বাহানায়? আপনাকে ছোঁয়ার জন্য আমার বাহানার প্রয়োজন নেই। আমি বরাবরই স্পষ্টবাদী, আপনি জানেন। ডাক্তার সাবিনা চোয়াল শক্ত করলেন। রাগে তার মাথা ভন ভন করছে। চোখ দুটো ছোট ছোট করে চেয়ে রইলেন। অথচ সারফরাজের চোখে মুখে কোনো ভাবান্তর নেই। আচমকা তিনি হেসে উঠলেন, শুধালেন, আমার রিজেক্ট করছো? অবশ্যই, আমার জীবনে অনি ছাড়া আর কেউ নেই। আপনি আসতে পারেন। তাড়িয়ে দিচ্ছেন? সারফরাজ আবারও নিরুত্তর। ডাক্তার সাবিনা মাথা দুলিয়ে বললেন, ঠিক আছে, কিন্তু আপনি কিভাবে জানলেন আমি কি চাই ডাক্তার শেহদাদ? এতই যখন বউয়ের প্রতি টান, তবে অন্য নারীর প্রতি আকর্ষণের কারণ কি? আমি মোটেও আপনার প্রতি আকর্ষিত নই ম্যাম, ভুলটা আপনার। আপনাকে বাইরে পাঠানোর জন্য আমি এত কেন আগ্রহ দেখাচ্ছি তা আমি জানি। কিছু মাস পর আপনিও বাইরে চলে যাচ্ছেন। এর বাইরে অনেক খবরই আমার জানা। হ্যাঁ, এটা আমার জন্য অ্যাডভান্টেজ হতেই পারে। আমার জন্য আপনি যা করেছেন, যা করছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। তবে আমার ভালোবাসা শুধু একজনের জন্য। এর ভাগ আমি কাউকেই দিব না। আমি তো আপনার হৃদয়ের ভাগ চাইতে আসিনি ডাক্তার শেহদাদ। আমি তাকে ঠকাতে পারবো না ডাক্তার সাবিনা। ডাক্তার সাবিনা হকচকিয়ে উঠলেন। এই প্রথম মনে হলো সে তার নাম ধরে ডাকলো। মৃদু হেসে ব্যাগ কাঁধে নিলেন।
অতঃপর বলে উঠলেন। আই এম ইমপ্রেস ডাক্তার শেহদাদ। অতঃপর তিনি বেরিয়ে গেলেন। সরফরাজ শব্দ করে দম ফেলল। তার মনে হয়েছিল ডাক্তার সাবিনাকে সে পুরোপুরি বুঝতে পেরেছে, কিন্তু না, সে এখনও তাকে ঠিক করে বুঝে উঠতে পারেনি। অনি বেশ ভয়ে আছে। কিছুক্ষণ পরপরই চাতক পাখির মতো এদিক ওদিক চেয়ে দেখে। বারবার মনে হয় আশেপাশে কেউ আছে, অথচ পুরো ঘর শূন্য। ভয়ে কুকড়ে ওঠে সে, আবার গুমড়ে যায়। আচমকা চেঁচিয়ে ওঠে, মনে সন্দেহ জাগে। তার কান্নার আওয়াজ আদৌ কেউ শুনতে পারছে তো? ক্লান্ত দেহ নিমিয়ে যায়। মুখ খুলে শ্বাস নিতে থাকে সে। হঠাৎ দরজা খোলার শব্দ। টের পেয়ে তটস্থ হয়ে যায় অনি। কেউ আসছে। মাথা তুলে না সে, নিচু হয়ে থাকে। খানিকক্ষণ বাদে কারো পা জোড়া দেখতে পায়। ভয়ে শিউরে ওঠে সে। শুকনো ঢোক গিলে আগের মতোই নিশ্চুপ থাকে। আচমকা লোকটা হাত দেয় তার বুকের মধ্যে। কিংকর্তব্য বিমূঢ় অর্নিলার সাথে সাথে মুখ তুলে তাকায়। চেঁচানোর আগেই তার মুখ চেপে ধরে লোকটা। তার রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে। কি করতে যাচ্ছে লোকটা? অশ্রাব্য গালি দিয়ে বলে, চুপ কর শালি, মুখ থেকে আর একটা আওয়াজ বাইর করলে জান নিয়ে নেব। এমন ধমক শুনলে গায়ে কাটা দেয়। লোকটা দৃষ্টি দেখলেই ভয়ে আতকে ওঠে, কিন্তু তাতে অনি একদম দমে যায়নি। দমবে না সে। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। গনি মিয়া চেষ্টা করছে অনির মুখ বন্ধ করাতে, পারছে না। শেষমেশ অনি তার হাত কামড় দিয়ে বসে। রাগের সজরে এক চড় মারে। আবারও দরজা খোলার শব্দ। অনি মুস্কি হাসে। চরের চোটে ঠোঁট কেটে রক্ত পড়ছে। ওস্তাদ ভিতরে এসে জিজ্ঞেস করে, কি হইছে? দেখেন ওস্তাদ, শালি আমারে কামড় মারছে। তুই এদিকে কি করস? আমি না কইছি এদিকে কেউ আইবি না? কিরে নূর? ওস্তাদ, আমি তো জানি না। গনি একরোষ রাগ নিয়ে আবার অশ্রাব্য গালি দেয়, বলে, ওস্তাদ, এই মাইয়ার একটা ব্যবস্থা এবার আপনারই করতে হইব। কাদের রক্তপর্ণ চোখে গনিকে দেখে একবার অনিকে। নুরুকে হুকুম দেয় ফোনটা আনতে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? কে? কাদের? জি স্যার, গলা স্বর দেখি চিনা গেছেন। কি চাও তুমি কাদের? স্যারের হাতে মনে হয় সময় কম, একেবারে আসল জায়গায় হাত দিছেন। আচ্ছা শুনেন, টাকা লাগবো। কত বলো? বেশি না স্যার, 50 লাখ হইলেই হইব। আপনি স্যার মানুষ, তাই একটু কমাইয়াই চাইছি। আমার মেয়ে কেমন আছে? ভালো আছে। আমরা হইলাম স্যার ব্যবসায়ী মানুষ, সদায় করি, টাকা পাওয়ার লগে লগে মাইয়া হাতে পাইবেন। আমি মেয়ের সাথে কথা বলতে চাই। কথা কইবেন? হ্যাঁ কন। অনির মুখের সামনে ফোনটা রাখলো। অনি ফোনের দিকে তাকিয়ে দেখে কম্পিত স্বরে বলল, বাবা। মা, মা তুমি ঠিক আছো তো? চিন্তা করো না মা, তোমার বাবা তোমাকে জলদি নিয়ে আসবে। অনি নিরুত্তর। ঠোঁট চেপে কাঁদতে শুরু করে সে। কান্নার আওয়াজ আরিফ হাসান পাচ্ছিলেন। কাদের ফোন নিয়ে একটু দূরে গিয়ে বলে, টাকা আইজ লাগবো বিকালে। কোথায় পাঠাবেন পরে ফোন করে জানাবো। এখন রাখি স্যার, আসসালামু আলাইকুম। ফোনটা কেটে দিল। আরিফ হাসান ফোনের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে মাথা শান্ত করার চেষ্টা করলেন। মিনিট দুয়েক ভেবে সরফরাজকে কল দিলেন। সরফরাজ ফোন তুলে সমস্তটা শোনার পর বলল, আমি টাকার ব্যবস্থা করেছি, টাকা নিয়ে আমি যাব। এইসব তোমার ভাবতে হবে না, টাকা তোমার অ্যাকাউন্টে ঘন্টাখানেকের পর পৌঁছে যাবে। তুমি বিকালে তৈরি থেকো সরফরাজ, আর হ্যাঁ সাবধান। ফোন কেটে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তিনি। এখন শুধু অনেক সুস্থভাবে ফিরে আসুক, এটাই তার চাওয়া। তার হাতের উপর হাত রাখলেন শাহিনুর বেগম। তার চোখে অশ্রু টলমলো। আরিফ হাসান কোমল কণ্ঠে বললেন, তুমি চিন্তা করো না, আমাদের মেয়ের কিচ্ছু হবে না। আল্লাহ করুক সুস্থ মতো চলে আসে। ওরা যা চায় তুমি দিয়ে দাও, আমার মেয়েটা যেন ঠিক থাকে। গত রাতে স্বপ্নে ওর মাকে দেখেছিলাম, বেচারি কাঁদছিল। কতদিন পর যে দেখলাম মেয়েটাকে। শান্ত হও, বললাম তো ঠিক মতো চলে আসবে, কিচ্ছু হবে না ওর। সিধু, এই সিধু, যা তো ছোট ভাইকে ডেকে নিয়ে আয়। আরাফাতকে? হ্যাঁ, আরাফাতকে ঢাকায় পাঠাবো। ওদের দুইজনের পাশে কারো থাকা দরকার। চলো না আমরা যাই। এখন না, তোমার শরীর অসুস্থ, একটু সুস্থ হও, পরে যাব। সরফরাজ পারবে তো? ওর না কিছু হয়ে যায়, চিন্তা হয় বড্ড। আরিফ হাসান এতক্ষণ চেয়ারে বসা ছিলেন। সেখান থেকে উঠে এসে খাটের কোণায় বসলেন। শাহিনুর বেগম তার বুকে মাথা রেখে কাঁদতে লাগলেন। তাকে সান্ত্বনা দিয়ে বললেন, সরফরাজ আমার ছেলে, তুমি চিন্তা করো না, ওরা দুজনেই ঠিক থাকবে। আরাফাত দরজায় কারাঘাত করে বলল,
বাবা আসবো? বিকেল 4টা বাজে। ব্যাংক থেকে টাকা তুলে গাড়িতে এসে বসলো ফারাজ। টাকার ব্যাগটা গাড়ির পেছনে সিটে রাখলো। গাড়ি স্টার্ট দিল আবারও। ঠিকানা তার চেনা জায়গা নয়, নিশ্চিত নিরিবিলি কোনো জায়গা হবে, কোনো জঙ্গলও হতে পারে। ঢাকা শহরে জঙ্গল আবার কোথায়? ম্যাপ দেখে গাড়ি আগাচ্ছে। দেখতে দেখতে রাত হয়ে যাচ্ছে, অথচ এখনো তার গন্তব্যে পৌঁছানোর কোনো নাম নেই। সারফরাজ এদিক ওদিক তাকাচ্ছে। না, এটা জঙ্গল না, গ্রাম সাইডের মতো খানিকটা সম্পূর্ণ না, তবে আশেপাশের লোকজন খুব কম। এক জায়গায় হঠাৎ দেখলো ভিড়। ও, চায়ের দোকান, এসবে ভিড় ভালোই হয়। বুক তার ধুকবুক করছে। কে জানে অনেক কেমন আছে। ধীর গতিতে গাড়ি চালাচ্ছে। আর বোধহয় সামনে যাবে না, সামনে সরু গলি, এখানেই থামাতে হবে। এখানে ল্যাম্পপোস্ট নেই, ইয়া বড় একটা বাঁশের মাথায় আলো জ্বলছে। অনি নিয়ে তারা কোথায় এনে রেখেছে, এসব ভাবতেই গায়ে জ্বালা দিচ্ছে। টাকার ব্যাগ নিয়ে গাড়ি ছেড়ে নামলো। হঠাৎ আকাশে আলোর ঝলকানি, সেকেন্ড পরেই শব্দ, বিদ্যুৎ চমকানোর শব্দ। খোলা আকাশে বিদ্যুৎ চমকাতে দেখে সারফরাজ নিজেও চমকে গেল। এই দৃশ্য মানিকগঞ্জে সচরাচর দেখা যায়। দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। পরক্ষণেই ফোনটা বেজে উঠল। হ্যালো। বাবজান, টাকা আনছো? হ্যাঁ হ্যাঁ, সাথেই আছে। কোথায় আসবো? আসো কই? রাস্তার মোড়ে আছে, একটু আগেই একটা চায়ের দোকান পড়েছি। হ্যাঁ জানি জানি, তোমার পিছনে আমাকে লোক রাখাই আছে। বেশি চালাকি করো না, শোনো। সামনে হাঁটতে থাও, যতক্ষণ না সামনে আর একটা রাস্তা এবো ততক্ষণ। এরপর রাস্তায় বাম দিকে দেখা 10 পা হাঁটবা, সেইখানে একটা তাল গাছ আছে। টাকার ব্যাগ ওদিকে রাখবা। কি? আর অনি? অনি কোথায়? আরে সবুর করো, যেখানে যাইয়া আমারে ফোন দিও, আমি কইয়া দিমু। আপনি নতুন কোনো চালাকি করছেন? বিকট হাসির শব্দ। ওপাশ থেকে স্পষ্ট হাসির শব্দ শোনা যাচ্ছে। সারফরাজ কপাল কুঁচকে ফেলল। ধপ করে ফোনটা কেটে গেল। তার মন বলছে অনেক কিছু হয়নি, সে ঠিক আছে, তাকে ঠিক থাকতেই হবে। সারফরাজ হাঁটতে শুরু করলো। তার মনে হচ্ছে সে একাই হাঁটছে, কিন্তু লোকটা বলল একজন নাকি পেছনে আছে। সত্যি বোধহয় আছে, তারা কতজন জানা হলো না, জানবার দরকারও নেই। কথা মতো সারফরাজ এসে দাঁড়ালো তালগাছের সামনে। টাকার ব্যাগ এখনো নিচে রাখেনি। এদিক ওদিক মুখ করে রাস্তার দুদিক দেখছে। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আশপাশ বোধহয় ফসলের মাঠ ছাড়া আর কিছু নেই। মেঘ ডাকছে, বৃষ্টি আসবে বলে দিচ্ছে। ব্যাগটা রেখে ফোন করলো সে। ওপাশ থেকে ঘড়ঘড় করে বলল, সেখান থেকে বায়ে মোড় নিছো, সেখান থেকে ডানে মোড় নিয়ে গুইনা গুইনা 17 পা হাঁটো। ছোট ছোট পা ফেলো না, আমাকে পা বড় কিনা দেখবা, তোমার বউ ওখানেই আছে। বাকি কথাটুকু শোনা হলো না। সারফরাজ ছুটতে লাগলো। রাস্তার মোড়ে এসে থেমে গেল। ভীষণ উত্তেজনা নিয়ে সামনের দিকে হাঁটা ধরল। চারদিক ঘুটঘুটে অন্ধকার। 17 পা আসার পর থেমে গেল সে। এখানে কিছু একটা দোকান মনে হচ্ছে, তবে দোকান বন্ধ। ফোনের আলো জ্বালিয়ে ফিরে তাকালো, কাউকে দেখা যাচ্ছে না। উম্মাদ হয়ে ডাকতে লাগলো সারফরাজ, অনি, হ্যাঁ অনি, অনি। কোনো সাড়া শব্দ নেই। কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেল সে। বৃষ্টি শুরু হচ্ছে। সারফরাজ আকাশের দিকে ফিরে তাকিয়ে আছে। আচমকা মনে ঠেকলো কিছু, কানে ভ্রমের বাজনা। ফোনটা তুলে ধরে বিস্ময় দৃষ্টিতে সামনে তাকিয়ে রইল। গায়ে চাদর জড়ানো কেউ, মুখ আড়াল করা। অস্পষ্ট কণ্ঠে সারফরাজ বলে উঠল, অনি। মুখের কাপড় সরে গেল। ঝনঝনিয়ে উঠল সারফরাজের শরীর। স্তব্ধ চেয়ে রইল শুধু। অনিলা ছুটে এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। ঝমঝমিয়ে বৃষ্টি নামলো তৎক্ষণাৎ। সারফরাজের আঁকড়ে ধরল তাকে। অনিলা কাঁদতে কাঁদতে বলছে, ফারাজ ভাই, আপনি এসেছেন। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম আর কখনো আপনাকে দেখতে পাবো না। ওরা খুব খারাপ লোক ফারাজ ভাই, আমায় খুব কষ্ট দিয়েছে। আমি খুব ভয় পেয়েছি। ওরা একটুও ভালো না, আমি খুব ভয় পেয়েছি। এই কথাটুকু বারবার বলে কাঁদতে লাগলো অনি। সারফরাজ নিশ্চুপ হয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। তার চোখের অশ্রু বৃষ্টির সাথে মিশে গেছে। অর্নিলা যে কেঁদেই যাচ্ছে। তার কষ্ট দেখে সারফরাজের হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। সমান কষ্ট সে যে পাচ্ছে। গাড়ি করে বাড়ি ফিরছে দুজন। বৃষ্টি এখনো পড়ছে। অর্নিলা 2 হাতে ফারাজকে আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ছে। বহুদিন পর আজ যেন সে শান্তির ঘুম ঘুমাবে। সারফরাজ একটু বাদে বাদে তার মুখখানি দেখছে। মৃদু হেসে তাকে আগলে নিচ্ছে। বাড়ি ফিরল মাঝরাতে। আরাফাত আর ফরাত আগে থেকেই সেখানে ছিল। আরাফাত অর্নিলাকে দেখে মাত্রই কেঁদে ফেলল। অর্নিলার পিঠ চাপড়ে বলল, ছি, এত বড় ছেলে হয়ে কাঁদছিস তুই? ফরহাদ দাঁত পাটি বের করে হেসে বলল, হ্যাঁ যাক, আমায় কাঁদিয়ে ফেলি সেই অনেক। যা এবার ফ্রেশ হয়ে নে,
তোকে অনেক ক্লান্ত মনে হচ্ছে। সারফরাজ অনেকে খাইয়ে দিচ্ছে আর অনি ভিডিও কলে মা বাবার সাথে কথা বলছে। মা প্রায় কেঁদে ফেললেন। অনি গলা ফাটিয়ে হেসে বলল, আরে কাদার কি হলো, দেখো তোমার মেয়ে অনেক সাহসী, ওরা কিছু করতে পারেনি। আরিফ হাসান কান্না মিশ্রিত কণ্ঠে বললেন, হ্যাঁ, আমার মেয়ে খুব সাহসী। সারফরাজ ঘরের দরজা বন্ধ করল। অর্নিলা দাঁড়িয়ে থেকে তার ভয়াবহ অভিজ্ঞতার বিবরণ দিচ্ছে। এই মেয়েটা কখনো চুপ থাকে না। ফার্স্ট এইড বক্স নিয়ে সারফরাজ তাকে ধরে বিছানায় বসালো। ঠোঁট কাটা দাগ আর আছে, সে হেসে মাথা দুলিয়ে না করল, বলল, একটা মাত্র চড় খেয়েছি। মুহূর্তের মধ্যে অগ্নিশিখার মতো জ্বলে উঠল সারফরাজ। রক্তপ্রবাহ যেন মাঠটা ছাড়িয়ে দেয়। কোমল হাতে স্পর্শ করল ঠোঁট জোড়া। অর্নিলা তার হাতের তালুতে গালটা বাড়িয়ে রাখল। সারফরাজ তাকে কাছে টেনে কপাল চুমু খেলো, হাতে চুমু খেলো। অতঃপর হাত দুটো ওষুধ দিয়ে বলল, খেয়ে নাও। এই যে, এটাই ভালো লাগলো না, এর চেয়ে ভালো আরো দুটো চুমু খান আমায়, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। এটা তোমার জন্য বেশি দরকার, অনেক ক্লান্ত লাগছে তোমায়। বক বক না করে খেয়ে ফেলো। ইস ফারাজ ভাই, আমায় হারিয়ে ফেলেও আপনার শিক্ষা হয়নি, এখনো এভাবে বলছেন। যান, দেখবেন আবার হারিয়ে যাব। এবার তো খুঁজে পেয়েছেন, এরপর আর খুঁজেও পাবেন না। নিবিড় নয়নে সারফরাজ চেয়ে রইল অনির দিকে। অনি এখনো হাসছে, খুব মজার কথা বলছে সে। আচমকা সারফরাজ তাকে কাছে টেনে জড়িয়ে ধরে নিল, বলে উঠল, না, এরপর আর না, কখনো না। আমি তোকে আর কখনো হারাতে দিব না অনি। এই তো ভদ্র ছেলের মতো কথা। দেখি এখন একটা চুমু খান তো আমায়। বলেই ঠোঁট বাড়িয়ে দিল সে। সারফরাজ শব্দ করে হেসে উঠল। অর্নিলা যতই দেখাক সে পুরোপুরি ঠিক আছে, সবার সামনে হাসছে বলে মনের ক্ষত এত দ্রুত ঠিক হয়ে গেছে এমন কিছুই না। এখনো সেই ভয়ঙ্কর অতীত ভুলতে পারেনি। রোজ রাতে ভয়ে কাঁপড়াতে থাকে সে, ঘুমের মধ্যে কথা বলতে থাকে। সারফরাজের শার্ট খামচে ধরে গোঙানির মতো আওয়াজ করে, যেন স্বপ্নের মধ্যে কেউ তাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে, যন্ত্রণায় কাতরায়। তখন একমাত্র সারফরাজ তাকে নিজের আগলে নেয়। অর্নিলার অজান্তেই সারফরাজ সবসময় তার পাশে থাকতে চায়, পাশে থেকেছে বই কি। তিক্ত সে অতীতের সবটুকু ভুলিয়ে দিতে চায় সে, জীবনটাকে আবারও গুছিয়ে নিতে চায়। সেই চঞ্চল অগছল ছটফট করা অনেকে চায় সে, শুধু অনেকেই। অনেকে উদ্ধারের দুদিনের পরের ঘটনা। আরাফাত আর ফরহাদ আজ বাইরে থেকে কাচ্চি আনিয়েছে। সারফরাজ নিয়ে এসেছে আইসক্রিম। অর্নিলা এক হাতে কাচ্চির প্লেট, অন্য হাতে আইসক্রিম খেতে খেতে বসার ঘরে ঢুকলো। সারফরাজের কাছে প্লেট দিয়ে টিভির দিকে ফিরল। খবরের চ্যানেল চলছে, সাংবাদিক উপস্থাপন করছে। লোমকর্ষ এর কাহিনীর সাক্ষী হলো মধুপুর গ্রামের লোকজন। অজ্ঞাত তিন লোকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে স্তম্ভিত গ্রামবাসী। আরো আশ্চর্যজনক কথা হচ্ছে, মৃত্যু তিন লোকের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অনেক অনেক টাকা। পুলিশ সমস্ত কিছু তাদের হেফাজতে নিয়েছে। অজ্ঞাত লোকেদের পরিচয় এখনো জানা যায়নি, গ্রামবাসীও তাদের চিনে না। পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করে দিয়েছে। এরপর কি হলো জানতে আমাদের সাথে থাকুন। আমি হচ্ছি শাইলা, সরাসরি বলছি মধুপুর গ্রাম থেকে, নিউজ 24। খবরের চ্যানেলের দিকে কারো নজর নেই। আরাফাত রিমোট খুঁজে চ্যানেল বদলাতে গেল। আইসক্রিম হাত থেকে মেঝেতে পড়ে গেল। সারফরাজ, আরাফাত, ফরহাদ তিনজনই অনেকে দেখছে। অনেকে আতঙ্কিত মনে হচ্ছে। ধপ করে সোফায় সে বসে পড়ল। সারফরাজ ছুটে গেল তার কাছে। ফরহাদ শুধালো, কি হয়েছে অনি, কি হয়েছে? আরাফাত শুধালো, কি হয়েছে বুড়ি, খারাপ লাগছে তোর? কি হলো আবার? অনি শুকনো ঢোক গিলল। জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে হাত তুলে সামনের দিকে তাক বলল। অস্ফুট স্বরে বলল, ওরা মারা গেছে। হতভম্ব হয়ে তিনজনে ফিরল। ছোট ছোট চোখ করে সারফরাজ ফিরে চাইল। এরাই তবে তারা যারা অনেকে কিডন্যাপ করেছিল। অনি সারফরাজের বুকের উপর শুয়ে আছে। আতশোয়া সারফরাজ তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, অনি কি হয়েছে তোর? ভীষণ ভয় লাগছে ফারাজ ভাই। কেন ভয় করছে কেন? ওরা মারা গেল। কিভাবে মারা গেল? কি আশ্চর্যজনক মৃত্যু তাদের। এতে তুই কেন ভয় পাবি? তোর কিছু কি হয়েছে? জানি না ফারাজ ভাই, আমি কেবল জানি আমার খুব ভয় হচ্ছে। ভয়ে চোখ জোড়া বন্ধ করে নিল অর্নিলা। রাত তখন বেশ গভীর।
খাটের কোনো ল্যাম্পশেডের আলোখানি জ্বলছে। সারফরাজ নিশ্চুপ হয়ে গেল। অনির দিকে ফিরে ভাবতে লাগলো। মৃদুস্বরে হেসে বলল, ঘুমিয়ে পড়নি, এখন আর ভয়ের কোনো কারণ নেই। তারা বেঁচে নেই, আর কেউ তোকে ভয় দেখাতে পারবে না। অনি মাথা তুলে এদিকে ফিরে চাইল। সারফরাজ মৃদু হেসে চুলগুলো কানে গুজে দিল। এই যে এতখানি ভালোবাসা, উন্মাদনা, এসব কি অনি টের পাচ্ছে? তার চোখের পাতা কেমন অদ্ভুতভাবে নড়ছে। টের না পাওয়াই ভালো। অনি ভয় পেয়ে যাবে। তার এই ভদ্র, সহজ, সরল ফারাজ ভাই তার কাছে শ্রেষ্ঠ। সে কি আর জানে ফারাজ ভাই তার জন্য কি কি করতে পারে? না জানাই ভালো। সুস্থ মানুষের কাছে এসব অসুস্থতা বলে প্রমাণ পায়, কিন্তু সে তো অসুস্থ নয়, শুধু সহ্য হয় না। তার অনিকে কেউ কিছু বললে তার সহ্য হয় না, এমন তো আগে ছিল না। অনির ভালোবাসা তাকে উন্মাদ করে ছেড়েছে। অনি, অনি, আমি তোকে বলছি, আমার ভালোবাসা হচ্ছে চৈত্রের মতো। তার মতোই ভয়ঙ্কর চারদিক। সবাই তৃষ্ণার্ত হয়ে রয় চৈত্রের রোদে। আমার ভালোবাসা মুক্তি পায় সে রোদে। ঝলসানো সেই রোদের তাপে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। ভালোবাসা পুড়ে হয় আরো পবিত্র। সেই ভালোবাসার উন্মাদনা ছড়িয়ে যায় সমস্ত শরীরে। আমি যে ভালোবাসি, ভয়ঙ্কর ভাবে ভালোবাসতে জানি। অনি, কিছু বললেন? হ্যাঁ, কি বললাম কিছু বললেন? মনে হলো আপনি আমায় ডাকলেন। না তো, এমন কিছু না। এমন করে কেন চেয়ে থাকেন? কেন, তোর ভয় হয়? অর্নিলা মুখ টিপে হাসে, গলা জড়িয়ে ধরে বলে, না তা কেন, বরং আপনার কাছে আসতে ইচ্ছে করে। জানেন, এতদিন তারা আমার স্বপ্নে এসে ভয় দেখাতো, এখন আর আসবে না। বলুন। একদম আসবে না, আমি আসতে দিব। অনেক শব্দ করে হাসে। সেই হাসির স্বরে তার হৃদয় ছুঁয়ে যায়। হৃদয়ের স্পন্দন চলে নিম্ন গতিতে। এ যেন মরে গিয়েও সুখের দেখা মেলে। পরদিন 4 জন মিলে জড়ো হলো নিকুঞ্জ নিবাসে। আরিফ হাসান অর্নিলাকে সচকে দেখে শান্তি পেলেন। শাহিনুর বেগমের চোখ জোড়ালো। ছোট ফুফুর কবিরাজিতে ভয়াবহ বিশ্বাস। কি সব তাবি জানিয়ে অর্নিলাকে পড়িয়ে দিচ্ছে। বড় ফুফু গালমন্দ করে বলছে, ধুর ধুর, ছাড় তো, এসব কোনো কাজ হলো? এসবে কোনো কাজ হয়? টাকা নষ্ট সব। না গো আপা, এই ধরনের বড় একখান কবিরাজ ঢাকা শহর থেকে আনাইছি। কেন রে, এখানে কি কম পড়ছে নাকি? ব্যাককল একটা। ছোট ফুফু মুখ ভার করে ফেললেন। কিছুক্ষণের মধ্যেই তার চোখেতে অশ্রু টলমল। এই রে, কেঁদেই না ফেলে। সবার সামনে এভাবে না বললেও পারত ফুফু। বড় ফুফু মুখ ভেঙচি কাটলেন। ফরাত মুখ টিপে হাসছে। অর্নিলা চোখ বড় বড় করে না করছে। এই হাসির স্বর ফুফুর কানে গেলেই এখন সর্বনাশ ঘটবে। তিনি কেঁদেই ছাড়বেন। বড় ফুফুও কম না। তার সামনে বসিয়ে দোয়া দরুদ পড়ে মাথায় ফু দিয়ে চলছেন। অর্নিলার বেশ মজা লাগছে। মায়ের অভাব মাঝে মাঝে হলেও এই ফুফুদের জোরে তার পুষিয়ে নেওয়া যায়। অর্নিলা খুব ভাব করে ফুফুর গলা জড়িয়ে ধরল। ফুফু ছ্যাত করে উঠল, একে কি করিস? ফুফু, ও ফুফু, আমায় খুব ভালোবাসো না তুমি? দেখ দেখ, দামরা সেরির কাহিনী দেখ, কেমনে গলা জড়িয়ে ধরে, দেখি স্যার দম বন্ধ হইয়া আসে। এমন করো কেন ফুফু? তোমাকে ওইখানে তো গালে চুম্মাও দেয়। যাও, আমি একটা চুম্মা দিই। এই সর, আমার লগে একদম এমন চেষ্টামি করবি না কইলাম। চুম্মা চাটি করা লাগবে না, সর এখান থেকে। সোহাগ যা করস তোর জামাইয়ের লগে কর। অর্নিলাও বড় মুখ করে বলে ফেলল, তা তো করি। বড় ফুফু পিঠে চড় মেরে বললেন, ছি, শরম লজ্জা কিচ্ছু নাই, বেত্তমিস। অর্নিলা হেসে উঠল। ফরহাদ এবার হো হো করে হাসা শুরু করলো। শাহিনুর বেগম চা নিয়ে হাজির হলেন। সোফায় বসে বললেন, নিয়াজ কেমন আছে আপা? ভাইজানের খবর কি? সে আর কি, ভালোই আছে। ছেলের শোক এখনো ভুলতে পারেনি। পারবো কেমনে, 2টা মাত্র ছেলে। ছোট ছেলেটার এই হাল দেখলে আমারও কষ্ট লাগে। কি যে হইব ভবিষ্যতে। সারফরাজ ঘরে ঢুকতেই কথাগুলো কানে গেল। ছোট ফুফু দাঁড়িয়ে ধপ করে বললেন, এর চেয়ে ভালো হইতো মইরা গেলে। বাচ্চা থাকাই এখন বড় কষ্ট। এমন পঙ্গু হইয়া থাকা যায়? বড় ফুফু ধমকের স্বরে বললেন, চুপ কর, আমরা এখনো মইরা যাই নাই। দিন শেষে ও আমার ভাইপোত, আমি ছেড়ে দিই কেমনে? তুই পারবি ছাড়তে? তা পারমু না, কিন্তু আপা তুমি আর যাই কও,
নিয়াজ পুরা ভাইয়ার মতন হইছে। দেখো বাপের পাপ এখন পোলার নিছে, বিয়াটা ভাঙছে। বড় ফুফু মুখ সরিয়ে নিলেন। আর ভালো লাগছে না এসব নিয়ে কথা বলতে। প্রসঙ্গ বদলিয়ে বললেন, ভাবি ভাইজান আইছিল একবারও? না আপা, ফোন করে তো সবটাই বলেছিল তিনি। এরপর অনিকে পাবার পরেও তা জানিয়েছে, এই তো। এরপর আর ফোন দেয়নি। ছেলেকে নিয়েই তো আসে মহা ঝামেলায়, কিভাবে আর ফোন দিবে বলো? আমার সাথেও কথা হয়েছিল। যাক, অনেক সুস্থ মতো চলে এসেছে। বাড়িতে একটা মিলাদ পড়ালে কেমন হয়? ভালোই হয়। আমিও ভাবছিলাম এই এলাকার এতিমখানা থেকে কিছু বাচ্চাদের আনিয়ে খাইয়ে দিতাম। হ্যাঁ দেও। কথাবার্তা শুনে অর্নিলা একগাল হাসে। বাড়িতে কোনো অনুষ্ঠান মানেই সবাই আসবে। হ্যাঁ, তার দারুণ লাগছে এসব শুনে। মামা মামি এসেছে, সাথে শ্রেয়মী, রুদমিলা আর তার বর আশিকও এসেছে। রুদমিলার একটু স্বাস্থ্য হয়েছে। ইরা আপু এসেছে, নাজিয়া এসেছে। সে কেমন ভয়ে ভয়ে আছে। বিয়েটা ভেঙেছে, কিন্তু তার আর ফরাতের বিয়ের কথা এখনো কেউ জানে না। বাবা জানতে পারলে আর রক্ষে থাকবে না। তখন চোখের বসে বিয়ে করে এখন পস্তাতে হচ্ছে। এছাড়া আরও একজন এসেছে, আনিতা। আনিতা হচ্ছে বড় ফুফুর মেয়ে। বাড়ির বড়রা রান্নাঘরে কাজ করছে। বিশাল আয়োজন। অনিলা চোখের পাতা ফেলে ফেলে রুদমিলাকে দেখছে। ইরা আপু জিজ্ঞেস করলো, কি দেখছিস? রুদমিলার স্বাস্থ্য হয়েছে তাই না? বলো। শুধুই কি স্বাস্থ্য? মানে? চকচক করে উঠল অর্নিলা চোখ। ইরা আপু হেসে উঠল। রুদমিলাও মিনমিনিয়ে হাসছে। শ্রেয়মী এসে অর্নিলার গাল টিপে বলল, তুমি ফুপু হতে চলেছ। কি? বিয়েই তো হলো এই কমাস, মানে? হাত দিয়ে গুনতে শুরু করলো। ইরা আপু থামিয়ে দিয়ে বলল, থাম, ও তো ফারাজ ভাইয়ের মতো না, ঠিক আছে? কিছুদিন পর দেখবি ও কোলে বাচ্চা নিয়ে ঘুরছে, আর তখনও সারফারাজ তোকেই কোলে নিয়েই ঘুরবে। অট্টহাসিতে মেতে উঠল তারা। অর্নিলা অভিমানী স্বরে বলল, আপা তো আর কি, তুই এখনো পিচ্ছি, আর তোর বর তোকে সামলাচ্ছে। তা না হলে এখনো একটা বাচ্চা নিচ্ছিস না কেন? মগা কোথাকার। মুখ ফুলিয়ে উঠে দাঁড়ালো। যাও, কথা নাই তোমার সাথে। ধপধপ করে পা ফেলে বেরিয়ে গেল অর্নিলা। বাড়ির দ্বিতীয় তলা প্রায় খালি, সবাই নিচতলায়। বাচ্চারাও সেখানে। যাবার সময় কারো ফিস ফিস কথাবার্তায় থেমে গেল সে। এদিক ওদিক ফিরে তাকালো। আওয়াজ আসছে কোথা দিয়ে। এক দরজার পাশে কান পাতল। ভেতর থেকে কারো যেন কথা বলছে মনে হচ্ছে। ফরাদ ভাই না? সাথে কে? কোন মেয়ে? নাজিয়া? মনোযোগ দিয়ে কথাবার্তা শোনার চেষ্টা করছে অর্নিলা। নাজিয়া আতঙ্কিত কণ্ঠে বলল, হাত ছাড়ো, আমি আর নিতে পারছি না। নিতে পারছো না মানে? কি হয়েছে? কি হয়েছে বলছো? তুমি কেন বুঝছো না ফারহাদ? এরপর আমাদের বাচ্চা হয়ে গেলে আমি কি করব? বাচ্চা? আস্তাগফিরুল্লাহ, আমি তোমার সাথে এমন কি করব যাতে বাচ্চা হয়ে যাবে? কি বলছো এসব? তুমি জানো না কিছু? আমি শুনেছি অনেক, এমন গোপনে বিয়ে করা, এরপর বাচ্চা, এরপর আবার ছেলে মেয়েকে স্বীকৃতি না দেওয়া। তুমি আমায় তেমন ভাবছো নাজিয়া? নাজিয়া থতমত খেয়ে গেল। অস্ফুট স্বরে বলল, না মানে? ফরাদ তার হাত দুটো ধরে বলল, আমায় বিশ্বাস করো তুমি, আমি তোমার সাথে এমন কিছুই করব না। আর করার প্রশ্নই নেই। সারফারাজ জানে বিয়ের কথাটা, তার সাথে মামাও জানে। কি? আঙ্কেলও জানে বিয়ের কথা? হ্যাঁ, তিনি তো তোমার বিয়েটা ভেঙে দিল। তুমি নিশ্চিত থাকো, আমি তোমায় ঠকাবো না। আর এমন কিছু করব না যাতে তোমার, সে যাই হোক, আমি তোমায় এখন শুধু চুমু খাবো। দেখি এদিকে আসো। একদম না, ছাড়ো বলছি। আরে একটা চুমুই তো, এতে বাচ্চা হয় না কারো। শুনো না। না বললাম তো। নাজিয়া, নাজিয়া শোনো। এর মধ্যে ফট করে দরজাটা খুলে গেল। ফরাত আর নাজিয়া হতভম্ব হয়ে পিছন ফিরল। দরজার ফাঁক দিয়ে একটা মাথা বেরিয়ে এলো, অর্নিলার মাথা। সে দুজনের দিকে ফিরে বলল, তোমরা বিয়েও করে ফেলেছ? দুজন দুজনের দিকে চেয়ে রইল। ফরহাদ মাথা দুলালো। অর্নিলা নিজেও মাথা দুলিয়ে বলল, ও কংগ্রাচুলেশনস। কবে করলে? তোর কিডন্যাপ হবার একদিন আগে। একদিন আগে? কিন্তু এত তাড়াতাড়ি কেন বাচ্চার কথা বলছো? নাজিয়া দ্রুত মাথা নেড়ে বলল, না না,
কোনো বাচ্চা নেই। অর্নিলা চোখ মুখ কুচকে নাই, মাথায় বাড়ি মেরে বলল, ধ্যাত, সবার বাচ্চা হয়ে যাচ্ছে, শুধু আমার আর ফারাজ ভাইয়ের কোনো বাচ্চা হচ্ছে না। এই ফারাজ ভাই কোথায়? ফারাজ ভাই! চেঁচিয়ে উঠে সামনে হাঁটা ধরল। নাজিয়া ফট করে সে দরজা বন্ধ করে বলল, ও কাউকে বলবে না তো? একদম না। বলেই হাত ধরে হেসকা টান মারল ফরহাদ।